দীপ্তিমান অগ্নিদেব তার নিজস্ব উত্তাপে ধরার বুকে অনবরত অগ্নিবাণ নিক্ষেপ করে মর্তবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে উদ্যত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দাবদাহ। বৈশাখ মাসের শুরুতেই গ্রীষ্মের খরতাপে দগ্ধ হয়ে যাচ্ছে ধরাবাসী। সেই সাথে বেড়েছে অস্বস্তিকর ঘামের নিঃসরণ। প্যাচপ্যাচে ঘামে ভিজে একাকার অবস্থা সকলে। ভর দুপুরে পুকুর পাড়ে বসে অনবরত ঢিল ছুঁড়ে চলেছে দুবেনি বাঁধা শ্যামলী কন্যা। কাজল কালো নয়নে একরাশ ক্রোধ ভাসছে। টিকালো নাকের অগ্রভাগ মাঝে মাঝে দুলে উঠছে মননে চেপে রাখা ক্রোধাগ্নির অনলে। মনের অন্তস্থ পর্দায় ওই একটি ব্যক্তির চিত্রপট ভাসছে। যতবার মনে পড়ছে কান ধরে দাঁড়িয়ে থাকার সময় সহপাঠীদের হাসাহাসির দৃশ্যটা, ততবারই রাগে ফেটে যাচ্ছে মস্তিষ্কের নিউরনগুলো। অপমানবোধটা যন্ত্রণাদায়কভাবে দাগ কাটছে মস্তিষ্কে, হৃদয়ে। প্রতিশোধ স্পৃহা বেড়ে উঠেছে সজলের উপর। মন বলেছে কোনোভাবেই ওই লোকটাকে ছাড় দেওয়া যাবে না, যেভাবেই হোক শাস্তি তার প্রাপ্য। যেমন সম্মানের বিপরীতে সম্মান, ঠিক তেমনি অপমানের বিপরীতে অপমান। গভীর থেকে গভীরতর চিন্তা ভাবনায় নিজেকে সঁপে দিয়ে মারকাটারি অব্যর্থ উপায় খোঁজায় ব্যস্ত কুখ্যাত অভিনেত্রী নয়নতারার নাতনি মিস অন্তরা বোস। এমন সময় হঠাৎ কানে ভেসে এলো কিছু বাক্যালাপ। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখল পাড়ার কয়েকটা বাচ্চা ছেলে পুকুর পাড় ধরে হেঁটে সামনে আসছে। বয়স 9 কিংবা 10 বছর হবে। প্রত্যেকের হাতে তাদের পরনের প্যান্টের দড়িটা মুঠোয় চেপে ধরে রাখা। অন্তরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তাদের দিকে। উদ্দেশ্য তাদের কর্মকাণ্ডগুলো বোঝা। দেখল ছেলেগুলো এক এক করে পুকুর ঘাটে নেমে গিয়ে প্যান্ট খুলে জল খরচ করছে। মুহূর্তে বুঝে ফেলল এরা কি কাণ্ড ঘটিয়ে এসেছে ক্ষেতের ভিতর। মাথায় হঠাৎ করে বুদ্ধির বাতি জ্বলে উঠল তার। ওদের দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, এই পচা, তোদের না কতবার করে বলেছি ওসব কাজ খোলা জায়গায় না করতে? বাড়িতে পায়খানা নেই রেখি। গোল গোল চোখ করে তাকালো 3টে ছেলে। দেখল পুকুরের অপর পাশে অন্তরা কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে তাদের দিকে। গোল গোল অবাক চোখে ছেলেগুলোকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা বলল, জল খরচ শেষ হলে উঠে আমার কাছে আয়। ছেলেগুলো শান্ত বাচ্চার মতো নিজেদের প্যান্টের দড়িগুলো বেঁধে আস্তে আস্তে হেঁটে এলো অন্তরার কাছে। ছোট ছোট কুচকানো চোখ দিয়ে এক দৃষ্টিতে 3 জনের মুখের দিকে তাকিয়ে আছে অন্তরা। অন্তরার এমন গোয়েন্দা মার্কা দৃষ্টি দেখে পচা, কানু আর মাধব নিজেদের দিকে চাওয়াচাই করলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। তুমি অমন করে বলছো কেন অন্তু দিদি? আমরা তো প্রায় দিনই মাঠে ঝোপঝাড়ের আড়ালে এইসব কাজ করি। আবার নতুন কি? এইসব কাজ খোলা জায়গায় করতে নেই, জানিস না? এতে রোগ জীবাণুর সংক্রমণ বাড়ে। তোরই স্পেশাল জিনিসের উপরে এবার মাছি বসবে, তারপরে সেই মাছি উড়ে উড়ে গিয়ে তোদের সবার খাবারের থালায় গিয়ে ভাতের উপরে বসবে। সেই খাবার তোরা খাবি, তখন কি হবে বলতো? তোদেরটা কিন্তু তোরাই খাবি। এবার ভেবে দেখ তো, তোর থালার খাবারের বদলে ওই স্পেশাল জিনিসটা রাখা, আর তোরা সেই বসে বসে খাচ্ছিস। ছি, আর বলো না। অন্তরার কথা বলার ভাব কায়দা দেখেই 3টে ছেলের মুখ শুকিয়ে উঠেছে। মনে হচ্ছে এখনই বমি করে ফেলবে। বাচ্চা ছেলেগুলোর মুখের ভাব দেখে অন্তরা বুঝল কাজ হয়েছে। গলাটা ঝেড়ে পরিষ্কার করে বলল, থাক, আর বলবো না, বুঝতে পেরেছিস বোধহয়। 3 জনে একসাথে মাথা নাড়ালো। তারপর মুখটা অপরাধীদের মতো করে বলল, আর এমন করব না। আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? একটা বিশেষ জিনিস জোগাড় করে দিতে পারবি? যদি জোগাড় করে দিতে পারিস তাহলে তার বিনিময়ে উপহারও পাবি, টাকাও পাবি। বলো কি কাজ? পারবো, অবশ্যই পারবো। কিভাবে কাজটা করতে হবে বুঝিয়ে দিতে 3 জনে হা হয়ে গেল। ভয়ে শুকনো ঢোক গিলে বলল, যদি ধরা পড়ে যায়? আরে কিচ্ছু হবে না,
যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই করবি, কেউ টের পাবে না। কাজটা ঠিকঠাক করতে পারলেই পুরো 150 টাকা পাবি, প্রত্যেকের 50 টাকা করে। ওকে, সাথে নারকেল দিয়ে মাখানো খেজুরের গুড়ের সন্দেশ। এতগুলো টাকা পাবার আশায় চোখ মুখ দিয়ে দুটি ছড়াতে লাগলো পচার। কিন্তু মাধব আর কানু একটু ভয় পেল, তবুও 50 টাকা পাবে শুনে রাজি হয়ে গেল। দরিদ্র পরিবারের বলেই হয়তো টাকাটা তাদের কাছে অনেক টাকা বেশি, কারণ 2-5 টাকা ছাড়া এতগুলো টাকা একসাথে কখনো নিজের করে পাওয়া হয়নি বলেই 7-5 না ভেবে রাজি হয়ে গেল। অন্তরা বিশাল একটা প্রশান্তির হাসি হাসলো মনে মনে। তার রেশ 2 ঠোঁট ছাড়িয়ে উপচে পড়ছে। বিড়বিড় করে বলে উঠল, এবার তোমায় কে বাঁচাবে সজলদা? এবার তোমাকে প্রতিদিন একটু একটু করে হাড়ে হাড়ে বোঝাবো কত ধানে কত চাল। নিজের প্রতি একরাশ বিরক্তি নিয়ে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক করে বেরিয়েছে শ্রাবণী। ভুল করেও আর অভির সামনে যায়নি। কিভাবে ভুলে যেতে পারল সে যে মানুষটা তাকে একেবারেই পছন্দ করে না, তার প্রতি শুধুমাত্র অপ্রত্যাশিত দায়িত্ববোধ ছাড়া আর কিছু অনুভব করে না অভি। একটুখানি কাছে কি এলো, অমনি অনুভূতির জোয়ারে ভেসে গেল, ভুলে বসল সব কিছু। এতটা সস্তা বানিয়ে ফেলল নিজেকে। নিজের প্রতি নিজেরই রাগ হলো। অনুভূতিগুলোকে এই মুহূর্তে গলা চেপে হত্যা করতে ইচ্ছে করছে শ্রাবণীর। কেন ওভাবে ওই মানুষটার সামনে যখন তখন উগরে বাইরে বেরিয়ে আসবে? কেন কেন? নিশ্চয়ই অভিদা তাকে বেহায়া নির্লজ্জ ভাবছে। ছি, শ্রাবণীর মনে হচ্ছে এক্ষুনি বারান্দা থেকে ঝাড়ুটা নিয়ে এসে নিজেকে পেটাতে। ডান হাতটা ফুলে চাক হয়ে উঠেছে, যন্ত্রণাও হচ্ছে ভীষণ। তবে এই মুহূর্তে মনের যন্ত্রণা শরীরের যন্ত্রণাকে ছাপিয়ে গেছে। বুঝতেও পারেনি শরীরটা ধীরে ধীরে শিং মাছের কাঁটার বিষাক্ত ছোঁয়ায় গরম হয়ে উঠেছে। জ্বর আসছে। পড়ার টেবিলে খটখট আওয়াজ তুলে ল্যাপটপে নিজের কাজে ব্যস্ত অভি। তবু চোখ দুটো তীর্থের কাকের ন্যায় দাঁড়ে আবদ্ধ। সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে, তবুও মেয়েটার দেখা নেই। সকাল থেকে এদিক সেদিক চোখ বুলিয়ে খুঁজেছে, তবু দৃষ্টিগোচর হয়নি শুভ্র আননখানা। এমনকি দুপুরে খাবার খাওয়ার সময়টুকু সামনে আসেনি সে। কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। এমনিতে তো রোজ 2-1 বার দেখা সাক্ষাৎ হয়, একেবারে না হওয়ার মতো করে, তবুও তো হয়। কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে রাগের আইসে জমা হচ্ছে অভির হৃদয় আকাশে। পেঁচা পেঁচা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে মনের কোনায় কোনায়। অবাক হলো নিজের চিন্তা ভাবনায় অভি। সে তো এটাই চাইছিল যে শ্রাবণী তার থেকে দূরে দূরে থাকুক, কাছাকাছি না আসুক। অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত সম্পর্কটির শেষটা শুরু হোক এভাবেই। কিন্তু না, শেষটা তো শুরু হচ্ছেই না, বরং শেষ থেকেই নতুনের শুরু হচ্ছে। বড্ড বেশি এলেবেলে লাগছে নিজেকে, নিজের চিন্তা ভাবনাগুলোকে। এসব ভাবতে ভাবতেই সশব্দে মুঠোফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মৃদুল ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে বলে উঠল, কেমন আছিস ভাই? বাড়ির সবাই ভালো আছে? অভিও প্রত্যুত্তরে কুশল বিনিময় করল। দু বন্ধুর কথার মাঝে এক সময় মৃদুল বলে উঠল, খবর পেয়েছিস আগামী মাসের 21 তারিখ নাগাদ রেজাল্ট আউট হচ্ছে? জানি। ভাইবার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিস নাকি? ওই চলছে কোনো রকম। তোর কি খবর? আমারও ওই চলছে আর কি। শুনেছি স্যার মক টেস্টের ব্যবস্থা করছেন। জাস্ট রেজাল্ট আউট হয়ে গেলেই মক টেস্টের সেশন শুরু করে দেবেন। হ্যাঁ, আমিও শুনেছি। স্যার আমাকে টেক্সট করেছিলেন। তুই এবার বেরিয়ে যাবি দেখিস। আগে থেকেই আজাম্পশনে যাস না। এভরিথিং ইজ পসিবল। মনে রাখিস, তুই যেটা আশা করছিস সেটা নাও হতে পারে, আবার হতেও পারে। না রে বন্ধু, আমি লাস্ট 3 মাস তোর চোখে মুখে যে খ্যাপাটে ভাব দেখেছি, নিজের প্রতি যে হিংসা মনোভাব দেখেছি,
তাতে করে এটা শিওর যে তুই আবার বেরোবি। বাদ দে না ইয়ার, আগে থেকে এসব কিছু বলিস না। সময় হোক, কি হবে আর কি হবে না সেটা সেই বলে দেবে। আচ্ছা, এসব বাদ দে। শ্রাবণী কেমন আছে? তোদের সম্পর্কটা কি দুজনের তরফ থেকে মেনে নিয়েছিস তো? মানে যেভাবে বিয়েটা হলো আর কি। সব কিছু চাইলেই কি মেনে নেওয়া যায়? এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই সম্পর্কে এগোনো সম্ভব নয়। তার উপরোক্ত কারণও তুই জানিস। তাছাড়া জীবনটা গল্প বা উপন্যাস নয়, কঠিন বাস্তব। আগে বাস্তবটাকে ঠিক করি, পরে না হয় বাকি সব ভাববো। হতাশ নিঃশ্বাস ত্যাগ করল মৃদুল। সে জানে অভির জীবনের লড়াইটা ঠিক কতটা কঠিন। বাবা মাকে কষ্টের জীবন থেকে মুক্তি দেওয়া, নিজেকে সমাজের বুকে সম্মানের সহিত প্রতিষ্ঠা করা, সর্বোপরি ওই কালনাগিনী পিয়ালিকে উচিত শিক্ষা দেওয়া, এগুলোই মূল লক্ষ্য অভির জীবনে। কিন্তু তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ফুলের মতো নিষ্পাপ মেয়েটা জড়িয়ে গেছে অতর্কিত অভির সাথে। মেয়েটার সম্পর্কে যা শুনেছে তাতে করে এই মুহূর্তে এই ত্রিভুবনে অভির পরিবার ছাড়া আপন বলতে আর কেউ নেই, স্বয়ং অভিও না। কিন্তু প্রায় মাস হতে চলল অভি আর শ্রাবণী কাছাকাছি আছে। মানুষ তো কোনো মানুষের সাথে 2-5 দিন কাটালেই মায়ায় জড়িয়ে যায়। বিগত একটা মাসে অভি শ্রাবণীর মধ্যে উভয়ের প্রতি কি কোনো টান আসেনি? ভাবল মৃদুল, বলল, তোরটা না হয় বুঝলাম, শ্রাবণীরও কি একই অবস্থা? মানে একটু বেশি ব্যক্তিগত বিষয়ে আলোচনাটা প্রবেশ করেছে দেখে মৃদুলকে মাঝপথে থামিয়ে দিয়ে অভি বলল, এখানেই থেমে যা প্লিজ। আমার আর এ বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না, রাখি। বলেই যোগাযোগ বিচ্ছিন্ন করল অভি। চেয়ারে হেলান দিয়ে চোখের উপর এক হাত ভাঁজ করে রেখে ভাবতে লাগলো। শ্রাবণীর মনে আমাকে নিয়ে সত্যি কি অনুভূতি আছে? সত্যি কি আমাকে চায়ও? সত্যি কি ওর মন পাড়ায় আমার বিচরণ? এই সত্যটা যেভাবেই হোক না কেন আমাকে জানতেই হবে। তার জন্য যত সময় লাগে আমি দেব। নতুন করে আর কোনো ভুল সম্পর্কে আবদ্ধ হব না। এবার যা হবে সবকিছু ভেবে চিনতে হবে, তবে আবেগ নয়, বিবেক দিয়ে। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ অভির ফোনালাপ শুনছিল শ্রাবণী। ওপাশের ব্যক্তির বলা কথাগুলো না শুনলেও অভির কথাগুলো শুনতে পেল। কথার ধরনে বুঝতে পারল এই মুহূর্তে তাদের সম্পর্ককে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় না অভি। এমনিতেই জ্বরে মস্তিষ্ক অবশ হয়ে আসছিল শ্রাবণীর। তাতে করে অভির থেকে পাওয়া পুনরায় প্রত্যাশিত অদৃশ্য প্রত্যাখ্যানে মনের ভিতর অজস্র কষ্টময় অনুভূতি জেগে উঠল। আজ প্রথমবারের মতো শ্রাবণীর দুচোখ ভিজে উঠল কষ্টে। ঘরে না যেয়ে পা বাড়ালো সামনে খোলা ছাদের উদ্দেশ্যে। রাত বাড়ল জ্বরের পরিমাণ। আস্তে আস্তে ঢলে পড়ল সিমেন্ট আর কংক্রিটের তৈরি ছাদের প্রশস্ত বুকে। সারাদিনে রোদের তাপে তপ্ত ছাদের উষ্ণতা পেয়ে তাকে আঁকড়ে পড়ে রইল অক্ষি দুয়ার বন্ধ করে। সন্ধ্যার আলোচনা সভায় মন্ত্রী মহোদয় পার্টির মিটিং বাদ দিয়ে ফোনে হোয়াটসঅ্যাপ খুলে আজকে পাঠানো বিশেষ ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। গোপন ফটোগ্রাফার দিয়ে সে সময় লাল সাদায় মোড়ানো লজ্জাবতীর ছবিগুলো তুলিয়েছিল। প্রতিটা অ্যাঙ্গেলে ছবিগুলো নিখুঁতভাবে বয়ান দিচ্ছে আকাঙ্ক্ষিত নারীর সৌন্দর্যের বর্ণনা। একটা ছবিতে চোখ আটকে গেল মন্ত্রী সাহেবের। স্ক্রিনে 2 আঙ্গুলের সাহায্যে ছবিটাকে বড় করে তাকিয়ে রইলেন সেদিকে। এক পাশ থেকে তোলা ছবিটা। শাড়ির ভাঁজে ভেতর দিয়ে সরু বাঁকা মেদহীন কোমরে অবর্ণীয় সৌন্দর্যে তালডোভাতুর দৃষ্টি বিচরণ করতে লাগলো। অধৈর্য জোড়ায় খেলে গেল অদ্ভুত হাসির রেশ। বিড়বিড় করে বলল, র ভিলেজ বিউটি একেবারে, কিন্তু কতটা ফ্রেশ কে জানে। মনে হচ্ছে টেস্ট করতেই হবে। বলেই ঠোঁট ছড়িয়ে হেসে উঠল। মন্ত্রী সাহেবের পেছনে দাঁড়িয়ে PA ইমতিয়াজ চুপচাপ তার প্রভুর কাজ দেখছিল। সে জানে এক্ষুনি তার ডাক পড়বে। হলো তাই। সাথে সাথে কানে গেল গুরু গম্ভীর আওয়াজ, ইমতিয়াজ। ইয়েস স্যার। বুঝতে পারছো তো তোমায় কি করতে হবে? ইয়েস স্যার। সব ডিটেলস চাই আমার, সব মানে সব, A to Z। ইয়েস স্যার, কালকের মধ্যে পেয়ে যাবেন। ইমতিয়াজ বাইরে বেরিয়ে গেল ইমার্জেন্সি কিছু ফোন কল করতে।
সে জানে এই মেয়েটির কপালে শনির দশা লাগতে চলেছে। একবার যখন মন্ত্রী দেবরাজ সামন্তের শকুনের মতো নোংরা নজর ওই মেয়ের উপর পড়েছে, তখন হয়তো আর কেউ তাকে বাঁচাতে পারবে না। বল দিয়ে না হলেও ছল দেখিয়ে হলেও মেয়েটাকে সে নিজের করাল গ্রাসে আবদ্ধ করবে। এখন দেখা যাক মেয়েটির ভাগ্য ঠিক কতটা ভালো, বাঁচবে নাকি ফাঁসবে। তখন রাত প্রায় 10টা হবে। সকাল থেকে এই পর্যন্ত এখনো মেয়েটাকে চোখের সামনে না দেখতে পেয়ে মনটা হঠাৎ আকুপাকু শুরু করছে অভির। অস্থির অস্থির লাগছে নিজেকে। নিচে থেকে ডাক শোনা গেল মনোরমার। এক মুহূর্ত আর বসলো না অভি। মনে হলো উড়ে চলে যেতে ইচ্ছে করছে নিচে। সারাদিন মেয়েটার দেখা পায়নি, নিশ্চয়ই রাতে খাবারের সময় দেখা পাবে। মনে মনে ভাবলো আড়ালে আবডালের সামনে না আসার জন্য একটু চোখ রাঙানিও দেখাবে। ভাবতে ভাবতেই প্রায় দৌড়ে নিচে নামলো। চলে গেল রান্নাঘরের বারান্দায়। গিয়ে দেখলো সবাই বসে পড়েছে, কিন্তু শ্রাবণী সেখানে নেই। মনটা আবার বেশি উঠল। সামনের বালতিতে রাখা জল দিয়ে হাত ধুয়ে চুপচাপ খেতে বসলো। রাগ হচ্ছে প্রচুর অভির, কিন্তু কার প্রতি জানা নেই, নিজের প্রতি নাকি শ্রাবণীর প্রতি। চুপচাপ ভাত মেখে মুখে তুলতে যাবে, এমন সময় দুলালবাবু বলে উঠলেন, আমার আরেক মা কোথায় অভির মা? বেচারির বিকেল থেকে গা পা ছ্যাঁচড়ে গরম ছিল, সন্ধ্যায় একটু পরে বলল ভালো লাগছে না, আমি ওকে উপরে পাঠিয়েছি ঘুমানোর জন্য। উপরে ঘুমোতে গেছে শুনে অভির গলায় ভাত আটকে গেল। মন বলল কোথাও কিছু ঠিক নেই, কারণ ঘরে এতক্ষণ শুয়েছিল, সেখানে তো শ্রাবণী আসেনি। ফটাফট মাত্র দুগাল খাবার খেয়ে বাকিটা খাবার মনোরমার দিকে এগিয়ে দিয়ে বলল, মা এগুলো রেখে দাও তো, আমার আর খেতে ইচ্ছে করছে না। মনোরমা অভিকে উঠে যেতে দেখে দাঁড়াতে বললেন। একটা থালায় ভাত সাজিয়ে অভির হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যা, মেয়েটা ঘুম থেকে উঠলে ওকে খেতে বলিস। অভি সম্মতি জানিয়ে খাবার প্লেটটা নিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। অন্তর এতক্ষণ বসে দাদার কাণ্ড কারখানা দেখছিল কেমন যেন অস্থির তার আচরণ। সমগ্র মুখমণ্ডল জুড়ে চিন্তার আচ্ছাদন ছড়ানো, তবে বিশেষ কিছু অনুভব করল। ওষ্ঠজোড়ায় মিঠে হাসির রেশ টেনে মনে মনে বলল, আজকে আমার মোয়ের জন্য দাদা ভাইয়ের মধ্যে যে ছটপটানি দেখেছি, তাতে মনে হচ্ছে হামকো তুমসে প্যার হ্যায় বলতে খুব বেশি দিন সময় লাগবে না। অভি এক প্রকার ছুটে এলো ঘরে। খাবারের প্লেটটা পড়ার টেবিলে রেখে ছুটল ছাদে। কৃষ্ণপক্ষের সরু এক ফালি চাঁদ গগনে ভাসছে। অসংখ্য নক্ষত্ররা তাদের পসরা সাজিয়ে বসেছে আকাশের বিশাল বিপুল বুকের মাঝে। আবছা আলো আবছা আধারিতে ছাদের বুকে এক রমণীকে হাত পা গুটিয়ে গুটি পোকার মতো শুয়ে থাকতে দেখা যাচ্ছে। অভি শ্রাবণীকে অমনভাবে শুয়ে থাকতে দেখে দৌড়ে গেল তার কাছে। আলতো করে হাতটা স্পর্শ করতে বুঝতে পারল মেয়েটার গা আগুনের মতো গরম। এরপর কানে এলো কিঞ্চিত গোঙানির আওয়াজ। আর এক মুহূর্তেও দেরি করল না অভি। এক ঝটকায় কোলে তুলে নিল নরম আটার তালের ন্যায় কোমল নারীর শরীরটিকে। তারপর বিছানায় শুইয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে ছুটে এলো শ্রাবণীর কাছে। কপালে হাত দিয়ে দেখে অসম্ভব জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। অকস্মাৎ চিন্তায় মস্তিষ্ক অকেজ হয়ে এলো অভির। অজানা ভয়ে হাত পা শিথিল হয়ে আসছে। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে ছুটে গেল নিচে। রান্নাঘরে গিয়ে সবার চোখের অলক্ষ্যে একটা বড় সাইজের বাটি নিয়ে দৌড়ে প্রবেশ করলো নিজের ঘরে। ঘরে থাকা বোতলের জল তাতে ঢেলে আলমারি থেকে রুমাল বার করে ভিজিয়ে চেপে ধরে শ্রাবণীর তপ্ত কপালে। আগুনের নয় উত্তপ্ত শরীরে শীতল স্পর্শ পেয়ে শ্রাবণীর সামান্য হুঁশ ফিরল বোধ হয়। চোখ দুটো খুলে পিটপিট করে তাকালো অভির দিকে। তারপর তাকিয়েই রইল এক দৃষ্টিতে। সারাদিনের গুমট মারা গরমের পর সন্ধ্যার কিছু পর থেকে আকাশ ভারী হতে শুরু করেছে। ধীরে ধীরে আধার কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে নক্ষত্ররাজি। শশধর যেন অসহায় হয়ে চেয়ে আছে অশনি সংকেতের ধারালো কৃষ্ণবর্ণ ভয়াল দৃষ্টি দেখে। ক্রমে গ্রোগ্রাসে গিলছে তার রূপ সৌন্দর্য। আচ্ছাদিত হচ্ছে ক্ষুব্ধ
পয়ধরের আবরণে। যত রাত গভীর হচ্ছে, কালবৈশাখীর ঘনঘটা ছেয়ে যাচ্ছে নবমণ্ডল জুড়ে। হঠাৎ হঠাৎ তমস্যার বুক চিরে বেরিয়ে আসছে তড়িৎ স্ফুলিঙ্গের ক্ষুদ্র চমকানি। তাতেই আকাশ বাতাস থেকে শুরু করে ধরার সকল কিছু মুহূর্তেই দৃশ্যমান হয়ে পুনরায় আবার হারিয়ে যাচ্ছে ঘরতিমিরে। তার পরপরই হুঙ্কার দিয়ে জানাচ্ছে, তার পরপরই গগনবিদারী হুঙ্কার ছেড়ে জানান দিচ্ছে তার আগমনী বার্তা। ইতিমধ্যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল। অভি হাতড়ে টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালিয়ে দিতেই গোটা রুম লালচে আভা আলোয় ভরে উঠল। তাড়াতাড়ি জানালার কপাট দরজা বন্ধ করে শ্রাবণীর পাশে বসল। জ্বরে কাঁপছে মেয়েটা। পাশে রাখা মোটা কাঁথাটা নিয়ে মুড়িয়ে দিল শ্রাবণীকে। কপালের ওপর ভেজা রুমালটা ততক্ষণে গরম হয়ে গেছে। পুনরায় তা বাটিতে চুবিয়ে নিংড়ে চেপে ধরল মেয়েটার মাথায়। ফট করে আবার চোখ মেলে তাকালো শ্রাবণী। কিছুক্ষণ আগেও ভেজা রুমাল চেপে ধরায় চোখ খুলেছিল, কিন্তু কিছুক্ষণ তাকে আবার বন্ধ করে নিয়েছিল। এবারও এক দৃষ্টি অপলক নয়নে তাকিয়ে রইল শ্রাবণী। স্বপ্নালো দৃষ্টিতে জ্বরের ঘোরে শ্রাবণীর মনের পর্দায় ভেসে উঠল তার বাপির ছবি। অভির অবয়বের মধ্যে দেখতে পেল তার বাপি সুবোধ জানাকে। ক্রমে অক্ষিকোটর ভরে উঠল নোনা জলে। চোখ দুটো বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল সে। কাতরাতে কাতরাতে কাঁপতে থাকা ভাঙা কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, বাপি, তুমি এসছো? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? বাবা বাপি, আমায় কেন নিয়ে গেলে না? আই মিস ইউ, আই মিস ইউ বাপি। সময় গড়ালো অনেকক্ষণ। ততক্ষণে ঝড়ের দাপট প্রায় থেমে এসেছে। গগনবিদারী মেঘের ডাকের সাথে বিদ্যুতের ঝলকানিও কমে এসেছে প্রায়। তবে বৃষ্টির মাত্রা বেড়েছে অনেক। কালবৈশাখীর চরম দাপাদাপির পর মুষলধারে বৃষ্টি যেন ধরিত্রীর বুকে নেমে আসা একরাশ শান্তি। সারাদিনের গা জ্বালানি গরমের অতিষ্ঠতাকে এক শীতল পরশ মেখে জুড়িয়ে দিয়ে যাচ্ছে যেন। অভি হাতের অ্যান্ড্রয়েড ফোনটা চেপে দেখল রাত তখন প্রায় 2টোর ঘর ছুঁই ছুঁই। শ্রাবণীর শরীরের উষ্ণতাও কমে এসেছে। মেয়েটা জ্বরের মধ্যে বিড়বিড় করে কিছু একটা বলছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। স্পষ্ট কিছু না বুঝতে পারলেও বারবার বাপি কথাটা স্পষ্ট শুনতে পারছিল অভি। দীর্ঘশ্বাস ফেলে হাতের জলের বাটিটা রুমাল সমেত রেখে দিল দেয়ালের পাশে মেঝেতে। মেয়েটা সত্যি অভাগা। একটুখানি বয়সে বাপের ছায়া হারিয়েছে। বাপ হারানোর কষ্টটুকু যে মায়ের আঁচলে রোমে ভুলবে সে ভাগ্যটুকু জোটেনি মেয়েটির। বাবা মা হারা মেয়েটা পরের বাড়ি অনাদরে কষ্টে বড় হয়েছে। শ্রাবণীর মাথায় একরাশ আদর জড়ানো দৃষ্টিতে হাত বুলিয়ে দিল অভি। রাত এখনো প্রায় কয়েক ঘন্টা বাকি। এদিকে মোমো শেষ হওয়ার পথে। ঘরের মধ্যে মশাদের গুঞ্জন শোনা যাচ্ছে। অভি দেরি না করে ঝটপট মশারির কোনাগুলো টাঙিয়ে কি যেন একটা মনে করে মোমটা নিভিয়ে নিজেও শুয়ে পড়ল শ্রাবণীর পাশে। তিমিরে ডোবা নিস্তব্ধ রজনী। আকাশ ভেঙে অবিরাম বর্ষণ নেমেছে। গরমের অস্বস্তিটা কমেছে। চারিপাশের পরিবেশ হয়ে উঠেছে শীতালু আরামপ্রদ। এমন পরিবেশে পুরুষ চিত্তে প্রেমিক সত্তা জাগে বই কি। তবে কেন জানি আজ অভির মনে সেই ধরনের কোনো অনুভূতি এলো না, বরং বারংবার শ্রাবণীর অভিমানী মুখটাই ভেসে উঠল। এতদিনের এড়িয়ে চলাগুলো ততটা নজরে না এলেও আজ যেন প্রকট হয়ে ধরা দিল তা। প্রশ্ন এলো মনে, আচ্ছা মেয়েটা কি তার আর মৃদুলের সাথে কথোপকথন শুনে ফেলেছিল? না হলে এতখানি অভিমান তো হওয়ার কথা নয়, কারণ এতদিন তো সব কিছুই ঠিকই ছিল। তাহলে আজ হঠাৎ কি এমন হলো যে এই শরীরের রুমে এসে বিশ্রাম না নিয়ে সোজা ছাদের মেঝেতে আশ্রয় নিল? ভাবল বেশ সময় নিয়ে। তারপর কি যেন একটু ভেবে পাশে শুয়ে নিদ্রামগ্ন রমণীর দিকে তাকালো। আচ্ছা আধারে সূক্ষ্ম নজরে পরখ করতে লাগলো অভিমানী মুখটাকে। ভাবতে লাগলো সত্যি অদ্ভুত এই নারী চরিত্র। না জানি কত শত রূপ তার,
হাসলো, এক পেশে তাচ্ছিল্যের হাসি। এক নারী তার ভালোবাসাকে অর্থের দাঁড়িপাল্লায় মেপে তাকে তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলেছে, আর এক নারী তার থেকে পাওয়া অবহেলায় হয়েছে অভিমানিনী। এখন মেয়েটার এই অনুভূতির কি নাম দেবে সে? ভালোবাসা নাকি আবেগ নাকি পাগলামি? তবে যাই হোক, এবার থেকে মেয়েটাকে নিয়ে ভাবতে হবে। স্বামী না হয়ে বন্ধু তো হওয়াই যায়। মনে অনেক কষ্ট আর না পাওয়ার আক্ষেপ চেপে মেয়েটা সবসময় গুমড়ে গুমড়ে মরছে। অনুভূতিদের চাপতে চাপতে একদম চাপা স্বভাবের হয়ে গেছে। হয়তো সবাই ঠিকই বলে, আমাকে আমাদের সম্পর্কটা নিয়ে ভাবা উচিত। ভাবতে ভাবতে চোখ জোড়া লেগে এলো অভির। শীতল পরিবেশ পেয়ে ঘুমের রাজ্যে হারালো সে। পূর্ব দিগন্তে কমলা বর্ণ ধারণ করে রবির আগমন ঘটতেই অভ্যেসবশত নিদ্রা ছুটল মেয়েটার। আড়মোড়া ভেঙে চোখ খুলল শ্রাবণী। তারপর চারিপাশ লক্ষ্য করে প্রথমেই একটা জোরদার ধাক্কা খেল মনে। কারণ তার স্পষ্ট মনে আছে, সন্ধ্যার কিছু পর সে ছাদে গিয়ে বসেছিল। তারপর আস্তে আস্তে ঘুম পাচ্ছিল দেখে ওখানে শুয়ে পড়েছিল। তারপর কখন হেঁটে বিছানায় এসেছে সেটা তার মনে নেই। প্রশ্ন জাগলো মনে, সে কি নিজে এসেছে নাকি কেউ তাকে এনেছে? যদি কেউ এনেই থাকে তাহলে সে কে? ভেবে উঠতে গিয়ে বাঁধল তার এক বিপত্তি। গায়ের আঁচল কোথাও যেন আটকা পড়েছে, উন্মুক্ত বুকসহ নাভি পর্যন্ত আচ্ছাদহীন। মাথার পাশের জানালার কাজ গলিয়ে আসা চকচকে রবির আলোয় ফর্সা শরীরে সবুজ রঙের আচ্ছাদনটা চকচক করছে। আঁচলের সন্ধান চালাতেই পাশে শুয়ে থাকা অভিকে দেখে এক প্রকার আঁতকে উঠল যেন। দেখলো আঁচলটা অভির দেহের নিচে চাপা পড়ে আছে। এদিকে শ্রাবণীর আঁচল টানাটানিতে অভির ঘুম হালকা হয়ে গেছে। পাশ ফিরে শুয়ে ঘুম ঝরানো চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে আচম্বিতে হুঁশ হারিয়ে ফেলল যেন সে। অনাবৃত উন্মুক্ত নারী প্রাসাদ দেখে দৃষ্টি থমকে গেল। কিছুক্ষণ সময় লাগলো তা বুঝে উঠতে। ওদিকে শ্রাবণী অভির দৃষ্টিতে চোখাচোখি হতেই দুহাতে মুখ ঢাকলো শরমে। তা দেখে অস্বস্তি বোধ জেঁকে ধরল অভির মনে। এমন একটা পরিস্থিতিতে পড়ে তড়িঘড়ি উপরে উঠে এক প্রকার ছুটে পালালো দরজা খুলে। সকাল থেকে অন্তরা বেশ উদ্বিগ্ন। আজ তার প্রতিশোধ তোলার দিন। যা প্ল্যান করেছে তাতে তার উদ্দেশ্য সফল হতে বাধ্য, কিন্তু পচারা ঠিক কতটা পারবে তা নিয়ে বেশ সন্দেহ হচ্ছে। আবার ভয়ও পাচ্ছে যদি ধরা পড়ে যায়। আজ শনিবার, সজলদার কলেজ অফ পড়ানোর সময় ঠিক বিকেল 4টের দিকে। এ হলো প্রতি সপ্তাহের বাধা ধরা অস্বস্তি। বিরক্তিতে নাক মুখ কুঁচকে গেল অন্তরার। কোথায় খেয়ে দে একটু আধটু রেস্ট নেবে, তা না, এই ভর দুপুরে দৌড়াতে হয় কোচিংয়ে। তবু আজ কোথায় যেন একটু শান্তি শান্তি ফিল পাচ্ছে মনে। অনেক দিনের কষ্টের ফলটা হয়তো পেতে চলেছে তাই। মধ্য গগনে তপনের তেজ যেন আগুনের বর্ষণ করতে উদ্ধত হয়েছে। কাল রাতে যে অমনভাবে ঝড় বৃষ্টি হলো তা যেন এক্ষণে বোঝা দেয়। রোদে তেজ থাকলেও গতদিনের মতো প্যাচ প্যাচে ঘাম হচ্ছে না, হালকা হালকা হাওয়া বইছে। বেশ স্বস্তিদায়ক পরিস্থিতি। নাকাশিপাড়া প্রাইমারি স্কুলের ঘন্টা ঢং ঢং করে বেজে উঠল। হৈ হৈ করতে করতে ছুটে বেরিয়ে এলো শিক্ষার্থীর দল। স্কুলের ব্যাগ কাঁধে বেরিয়ে এলো পচা, মাধব আর কানু। পচা, মাধব আর কানুকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি করে চল, মাল জোগাড় করা হয়নি। মাঠে গিয়ে খুঁজতে হবে এখন। একদম টাটকা পচা মাল দরকার। আমরা ধরা পড়বো না তো? আমার কিন্তু ভয় করছে। কালকের থেকে ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছিস কানের ধারে। তোর ভয় লাগলে আসিস না, আমি আর কানু মিলে এই কাজটা করব। তাহলে 150 টাকা আমি আর কানু ভাগ করে নিব দুজনের মধ্যে। তুই ফোট এখান থেকে। কানুও মাথা নেড়ে সম্মতি জানালো। সেও রাজি এই কাজে। মাথা নেড়ে সায় দিয়ে বলল, তোর বেশি ভয়, তুই বাড়ি যা। ভেতর ডিম কোথাকার, আমরা দুজনেই করতে পারবো কাজটা। যা যা। বলেই পচার কানু মাঠ বরাবর হাঁটতে যাওয়ার শুরু করলো।
এদিকে মাধব পড়ল দোটানায়। একদিকে বন্ধুত্ব, অপরদিকে ভয়, সেই সাথে টাকার মায়াও কম নয়। করকরে 50 টাকার নোট, সাথে নলিন গুড়ের সন্দেশ। অনেক ইতিউতি ভেবে মনে মনে ভয়টাকে দূরে সরিয়ে ধীরে ধীরে সেও হাঁটা ধরল ওদের পিছে পিছে। মধ্যম গতিতে 2 চাকার মোটর বাইক নিয়ে রওনা হয়েছে সজল কোচিংয়ের উদ্দেশ্যে। পথের মাঝে ছেলেপুলোদের হৈহট্টগোলে গাড়ি থামাতে বাধ্য হলো। দেখলো পাড়ার 2 শিশু বালক মারামারিতে উন্মত্ত হয়েছে। রীতিমতো মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে 2 জন। ধুলো মেখে সাদা হয়ে গেছে চেহারা। আশেপাশে পাড়ার আরো কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে মজা লোফে নিচ্ছে। সজলকে গাড়ি থামাতে দেখে একটু চুপসে গেল যেন সবাই। সজল বাইকে বসিয়ে দিল জোরে এক ধমক লাগিয়ে। কি হচ্ছে এখানে? মারামারি করছিস কেন? আমরা 3টে গুলি নিয়ে নিয়েছি, দিচ্ছে না। সজল চোখ গরম করে তাকালো মাধবের দিকে, বলল, এটা সত্যি? মাধব মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। ওকে চুপচাপ দেখে আবার ধমক দিল। কি হলো? তুই ওর কাছের গুলি নিয়েছিস? সজল কাকা, এই দেখো ওর পকেটে আমার গুলি। দিয়ে দে। কানু ধমক খেয়ে বিনা বাক্য বয়ে পকেট থেকে কাচের গুলিগুলো বার করে মাটিতে ফেলে দৌড়ে ছুটে পালালো। সজল কানুর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার মাধবের দিকে তাকিয়ে বলল, আর যেন মারামারি করতে না দেখি, যা। বলেই গাড়ি ছুটল কোচিংয়ের উদ্দেশ্যে। এদিকে সজল সেখান থেকে বেরোনোর পরপরই বুকে হাত দিয়ে ভয়ে হাঁপাতে লাগলো মাধব। ওদিকে পচাও পাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। সব থেকে মজার ব্যাপার হলো এইমাত্র সজলের সাথে একটা বিরাট বিশ্রী ঘটনা ঘটে গেছে, যা ঘূর্ণাক্ষরেও টের পেল না সে। এও বুঝতে পারল না যে ওর সামনে হওয়া মারামারিটা নিছক একটা নাটক ছিল। বিকেলে 4টের কিছু পর থেকে কোচিংয়ের ক্লাসটা শুরু হয়েছে। আজও অন্তরাদের প্রথম ক্লাসটা সজলের। পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার মাত্র কয়েকটা দিন বাকি, সপ্তাহ 2 হবে না। এর পরপরই ইউনিভার্সিটি থেকে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে। প্রস্তুতির মুহূর্ত চূড়ান্ত। শ্রাবণী আর অন্তরা ক্লাসে বসেছে আর সব স্টুডেন্টদের সাথে। গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে রাইটিং স্কিলগুলো ভালো মতো ঝালিয়ে দেওয়া হচ্ছে সবাইকে এ কদিনে। আজ ক্লাসে ছোটোখাটো একটা ভাইবা টেস্ট আছে, সেই কারণে প্রত্যেকেই উদ্বিগ্ন মনে পড়ায় মগ্ন। সজল ক্লাসে ঢুকলো হন্তদন্ত হয়ে। বরাবরের মতো ঢুকে চেয়ারে বসলো না, টেবিলে হেলান দিয়ে পেশাগত স্টাইলে দাঁড়ালো। হাতে গ্রামার বইটা ধরা, মাঝে মাঝে পেজ উল্টাচ্ছে। এর মধ্যে হঠাৎ নাকে গেল খুবই দুর্গন্ধযুক্ত একটা স্মেল। মুখ খুলে ভর্তি হলো থুতু দিয়ে। কোচিংয়ের জানালা দিয়ে বাইরে ফেলে সবার উদ্দেশ্যে বলল, এত বাজে গন্ধ আসছে কোথা থেকে? কেউ কিছু পারি টারি আসিসনি তো আবার ভেতরে? দাদা, আমরা তো সবাই সাইকেল নিয়ে আছি, তাই ওসব পড়াশুনোর চান্স নেই। মেয়েগুলো হেঁটে যায় আসে, এসব ওদের কম্য হতে পারে, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। কক্ষে বসা মেয়েগুলো খেপে উঠল শুনে। ওদের মধ্যে একজন উঠে প্রতিবাদ জানিয়ে বলল, একদম বাজে কথা বলবি না, চোখ আছে আমাদের, আমরা দেখে শুনেই হাঁটি। ভালো করে নিজেদের চেক কর, মনে হচ্ছে তোরা ত্যাগ করার পর না ধুয়ে চলে এসেছিস। তোরা যা করে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। ওপাশে ছেলেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। মেয়েদের থেকে এত বড় অপমান সহ্য করতে পারল না। কথায় কথায় দ্বন্দ্বযুদ্ধ লেগে গেল। ওদের থামাতে সজল ডাস্টার পিটিয়ে রাম ধমক দিল। কাজও হলো সাথে সাথে। সারা ক্লাস মুহূর্তে চুপ মেরে গেল। তবুও দুর্গন্ধে নাকে আঙ্গুল চলে যাচ্ছে বারবার। এবার এলো পড়ানোর পালা। সিরিয়াস ভঙ্গিতে গ্রামার বইটা উল্টে পাল্টে বের করে আনলো সিনোনিমস এর চ্যাপ্টারটা। মাঝে মাঝে নাক চেপে এদিক ওদিক তাকিয়ে ময়লাটা খুঁজতে খুঁজতে একটা একটা করে সিনোনিমস একজনকে ধরতে লাগলো। ধরতে ধরতে যখন অন্তরার পালা এলো, ঠোঁটের গোড়ায় কিঞ্চিত রহস্যময়ী হাসি দেখা গেল সজলের। চোখ দুটো চোখা করে তাকিয়ে বইয়ের দৃষ্টি নিবদ্ধ করে বলল, মিস ইংরেজি বিশেষজ্ঞ ম্যাডাম, উঠুন। সেদিনের সেই প্যারাগ্রাফ রাইটিংয়ের পর থেকে সজলের থেকে পাওয়া উপাধি হলো এটা।
অন্তরা বুক কাচুমাচু করে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো কাজ তো ঠিক মতো হয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু বোমটা ফাটছে না কেন। ভেবে অন্যমনস্ক হয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। সজল অন্তরা নখ কাটা দেখেই হুট করে চেঁচিয়ে বলে উঠল, হেই, আর ইউ ম্যাড? ছি, এভাবে কেউ নখ খায়? সাথে সাথে চমকে হাত নামিয়ে আনলো মুখ থেকে। সবার চোখে এই মুহূর্তে অন্তরার দিকে। সবাই আগ্রহের সাথে তাকিয়ে আছে আজ কোন নতুন কাহিনী হয় তা দেখতে। সজল খানিক নাকটা চেপে ধরে এদিক ওদিক তাকালো, তারপর হেসে অন্তরাকে ডাকলো, মিস অন্তরা ম্যাডাম, আপনি একটু বোর্ডে আসুন। এইমাত্র আমি আপনাকে একটা অ্যাডজেক্টিভ বলেছি, তার সিনোনিমসটা বোর্ডে লিখুন। অন্তরা শুকনো ঢোক গিলতে লাগলো। আজ উত্তেজনায় একটুও পড়া হয়নি, কি যে লিখবে সে খেয়াল আসছে না মাথায়। চুপ করে দাঁড়িয়ে রইল সে, পা নড়ছে না একদম। কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? কোথায় এখন সজলের অপমান হওয়াটা এনজয় করবে তা নয়, এই লোক সমানই তাকে অপমান করে যাচ্ছে, এমনকি আরম্ভ করে ডাকছে আরও বেশি করে অপমানিত হওয়ার জন্য। সজল অন্তরাকে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার, আসুন আসুন। গুটি গুটি পায়ে বেরিয়ে এলো অন্তরা। বেঞ্চ থেকে উঠে ধীরে ধীরে চক নিয়ে বোর্ডে গিয়ে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে সজল ও পেছনে ঘুরল বোর্ডের লেখা দেখার উদ্দেশ্যে। সাথে সাথে সকলের নজর পড়ল সজলের চকচকে সাদা প্যান্টের ওপর হলুদ রঙের জিনিসটার ওপর। টি শার্ট ইন করে পরায় দারুণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পশ্চাৎ পার্শ্বে লেগে থাকা বিশেষ জিনিসটা। সজলের পাশে থাকা বেঞ্চে মেয়ে আর ছেলেগুলো দেখে চিনতে পারলো আসলে জিনিসটা কি। অমনি একটা মেয়ে নাক সিটকে চেঁচিয়ে বলে উঠল, ও দাদা, তোমার পেছনে কি যেন লেগে আছে। সজলে কানে যাবার মাত্রই তড়াক গতিতে সামনের দিকে ফিরে তাকালো। দেখলো প্রত্যেকের নজর তার পশ্চাৎ দিকে। চিত্ত কেমন যেন আন্দোলিত হয়ে উঠল ছাত্রছাত্রীদের চাহনি দেখে। প্রশ্নবিদ্ধ চোখে তাকাতে একটা ছেলে বেঞ্চ থেকে উঠে এসে দাঁড়ালো সজলের পাশে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলল সজলকে। সজল হাতের বইটা টেবিলে নামিয়ে পেছনে হাত দিয়ে সামনে আনতে দেখতে পেল হাতের 3 আঙ্গুলে হলুদ বর্ণের কিছু একটা চটচটে টাইপের লেগে আছে, যেখান থেকে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ আসছে। নাক সিটকে উঠল সজল, মুহূর্তে বুঝতে পারলো জিনিসটা কি। এদিকে সজলের নাক সিটকানো দেখে ঘর ভর্তি ছেলে মেয়েরা হো হো করে হেসে উঠল। একটা মেয়ে তো টিপ্পনি কেটে বলেই উঠল, দাদা, আপনার মনে হয় পেট খারাপ, ভুল করে প্যান্টেই হয়ে গেছে। দাদা, আমার দাদুরও সেদিন এমনই হয়েছিল, ধুতি টুতিতে একেবারে মাখি একেকার, অথচ কখন এমন হয়েছে বুঝতেই পারিনি সে। আমার মনে হচ্ছে আপনারও। সজল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগালো বাইরে। তাড়াতাড়ি করে কলে পাড়ে গিয়ে কল চেপে হাত ধুয়ে দৌড়ে গেল বাইকের কাছে। সিটে নজর দিতে দেখলো সেখানেও খানিকটা লেগে। গা গুলিয়ে উঠল ঘেন্নায়, মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো টনটনে মান সম্মান খোয়ানোর যন্ত্রণায়। হুট করে ভাবলো হয়তো তার পেটের গন্ডগোল হয়েছে, কিন্তু সমীকরণ মিলল না। যদি পেটের গন্ডগোলই হবে তবে পেট কেন শান্ত? তাড়াতাড়ি করে দেয়ালের পাশে গজানো ঘাসলতা পাতা ছিঁড়ে তা দিয়ে মুছে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। ওদিকে সজল যাওয়ার পরে গোটা ক্লাস মেতে উঠল হাসিতে। কেউ কেউ তো আবার আক্ষেপও করে বলতে লাগলো আহা বলে। কিন্তু এদের মাঝে পরম শান্তির হাসি ফুটে উঠল অন্তরার মুখে। যাক, এতদিনের অপমানের প্রতিশোধ নেওয়া হলো তবে।